1930-এর দশকে বিজ্ঞানীরা রাতের আকাশকে স্ক্যান করতে শুরু করে। ওই সময় রেডিও টেকনোলজিকে সাথে নিয়ে নতুন নতুন সব এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। আর ওই সময় বিজ্ঞানীরা মহাশূন্য থেকে আসা রেডিও ওয়েভকেও ক্যাপচার করছিল। ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন স্থানে রেডিও টেলিস্কোপ স্থাপন করা শুরু হয়, যেন চারিদিক থেকেই রেডিও সিগন্যালকে ডিটেক্ট করা যেতে পারে। তখন প্রায় সময় বিভিন্ন ধরনের মিস্টিরিয়াস সিগন্যাল পাওয়া যেত। কিন্তু 15 আগস্ট 1977 সালে বিজ্ঞানীরা এমন একটি সিগন্যালকে ডিটেক্ট করে যেটা সম্পূর্ণ সায়েন্টিফিক কমিউনিটির হোশ উড়িয়ে দেয়। তারা একটি এমন সিগন্যালকে ডিটেক্ট করেছিল যেটা কোনো এলিয়েন সিভিলাইজেশন দ্বারা পাঠানো মনে হচ্ছিল। আর এই সিগন্যালকে ওয়াও সিগন্যালের নাম দেওয়া হয়। আপনি জেনে অবাক হয়ে যাবেন, প্রায় 47 বছরের অধিক হয়ে গেলেও এখনও পর্যন্ত এই সিগন্যালটিকে নিয়ে গভীরভাবে অধ্যয়ন করা হচ্ছে। এবং কি 2024 সালেই এটাকে নিয়ে আরও একটি ইম্পর্টেন্ট খোঁজও হয়েছে, যে খোঁজটি এই সিগন্যালটির সম্পর্কে আরও অধিক তথ্য আমাদের সামনে তুলে ধরছে। আজকের এই ভিডিও থেকে আমরা ওয়াও সিগন্যালের সম্পূর্ণ কাহিনীকে জানব। আর শুধু এটাই না, আমরা এই সিগন্যাল থেকে শুরু করে এলিয়েনের সাথে এর কি কানেকশন আছে সেটাকেও জানব। আর ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হবে। এই সিগন্যালটি কতটা ইম্পর্টেন্ট ছিল এবং এই সিগন্যাল কিভাবে সমস্ত সায়েন্টিফিক কমিউনিটির ঘুম উড়িয়ে দিয়েছিল, এই সব কিছুই আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তাহলে আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। আমাদের এই মহাবিশ্ব 93 বিলিয়ন লাইট ইয়ার্স জুড়ে ছড়িয়ে আছে। এটা শুধু ইউনিভার্সের ওই অংশ যেটাকে আমরা অবজার্ভ করতে পারি। আর এটাই কারণ ইউনিভার্সের এই অংশকে অবজারভেবল ইউনিভার্স বলা হয়ে থাকে। এর বাইরে অ্যাকচুয়াল ইউনিভার্স সেটা যে কতটা বড় সেটার সম্পর্কে জানতে পারা অলমোস্ট ইম্পসিবল। এমনটা এই কারণেই কোনো জিনিসের এক্সিস্টেন্সের সম্পর্কে জানতে গেলে তার থেকে আসা সিগন্যালকে আমাদের স্টাডি করতে হবে। অধিকাংশ এই সমস্ত সিগন্যাল সাউন্ড এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রূপে হয়ে থাকে, যেটাকে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টের সাহায্যে রেকর্ড করা হয় এবং পরে এটাকে কম্পিউটারের সাহায্যে স্টাডি করা হয়ে থাকে। ওয়াও সিগন্যালও ঠিক এইরকমই একটি সিগন্যাল ছিল, যেটাকে রেডিও ওয়েভের রূপে ডিটেক্ট করা হয়েছিল। রেডিও ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সবথেকে লো এনার্জির ওয়েভ হয়ে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে 7টি আলাদা আলাদা ওয়েভ হয়ে থাকে, যেটাকে তাদের এনার্জি এবং ইন্টেন্সিটির আধারে বিভক্ত করা হয়ে থাকে। এই 7টি ওয়েভের মধ্যে সবথেকে অধিক এনার্জি গামা রেজের মধ্যে হয়ে থাকে, যেটা ব্রহ্মাণ্ডের সবথেকে বড় বড় বিস্ফোরণের সময় বেরিয়ে থাকে। তার এক লেভেল নিচে এক্স রে হয়ে থাকে, যেটাকে সাধারণত সুপারনোভা বিস্ফোরণের সময় দেখা যায়। যখন এক্স রের ইন্টেন্সিটি কম হতে থাকে তখন সেটা আল্ট্রাভায়োলেট রেসে কনভার্ট হয়ে যায়। এটাই সেই ইউভি রেস যেটা আমাদের সূর্য দ্বারা রিলিজ হয়, আর যেটা থেকে বাঁচার জন্য অনেকেই সানস্ক্রিনের ব্যবহার করে থাকে। ইউভি রেসের নিচে থাকে ভিজিবল লাইট, এর মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ওই অংশ যেটাকে আমরা দেখতে পাই। আমরা আমাদের চারপাশে যত আলোকে দেখতে পাচ্ছি এগুলো সব ভিজিবল লাইটেরই একটি অংশ। এই ভিজিবল লাইটের ইন্টেন্সিটি যখন কম হয়ে যায় তখন মাইক্রো ওয়েভসের নির্মাণ হয়, যেটা আমাদের ব্রহ্মাণ্ডের দ্বিতীয় লো এনার্জি ওয়েভ। এরপরে আসে রেডিও ওয়েভস, যেটার ব্যবহার টেলিকমিউনিকেশন আর স্পেস টেকনোলজির মধ্যে ভরপুর মাত্রাতে হচ্ছে। বিজ্ঞানের মহাশূন্য থেকে আসা অলমোস্ট সব রেডিও ওয়েভকেই ক্যাপচার করে, যেন তারা মহাশূন্যে হওয়া বিভিন্ন ধরনের ইভেন্টকে অতি সহজেই স্টাডি করতে পারে। আসলে যখন মহাশূন্যে কোনো বিস্ফোরণ হয় তখন তার থেকে বিভিন্ন ধরনের রেডিয়েশন রিলিজ হয়। প্রথম দিকে এই রেডিয়েশন খুবই অধিক হয়ে থাকে, কিন্তু ট্রাভেল করতে করতে এই এনার্জি কম হতে শুরু করে এবং অবশেষে সব রেডিয়েশন রেডিও ওয়েভে পরিণত হয়। আর যেটাকে স্টাডি করা বিজ্ঞানীদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। যেভাবে আমরা ভিজিবল লাইটকে ক্যাপচার করে পিকচার তৈরি করি, ঠিক ওইভাবেই বিজ্ঞানীরা রেডিও ওয়েভকে ক্যাপচার করে মহাশূন্যের ফটোগ্রাফ নিয়ে থাকে। স্ক্রিনে দেখতে পাওয়া এই সমস্ত পিকচারগুলো কোনো নর্মাল টেলিস্কোপ দ্বারা নয়, এগুলোকে রেডিও টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা হয়েছে। যদি আপনি এই সমস্ত স্পেস অবজেক্টকে ভিজিবল লাইটে দেখেন তাহলে এদের দেখতে অনেকটাই আলাদা মনে হবে। 1977-এ চেরি এহমান নামের একজন বিজ্ঞানী এমনই একটি টেলিস্কোপ দ্বারা আকাশে স্ক্যান করছিল। এই কাজ এমনিতেই প্রতিদিনই করা হয়, কিন্তু 15 আগস্টের ওই রাত কিছুটা ইন্টারেস্টিং হতে যাচ্ছিল। রাত 10:16 বিজ্ঞানী একটি স্ট্রং সিগন্যালকে রেকর্ড করে। এই সিগন্যাল নর্মাল সিগন্যালের তুলনাতে অনেকটাই অধিক স্ট্রং ছিল, আর ওটাকে গ্রাফের মধ্যে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। এমনি সাধারণত এই ধরনের সিগন্যাল গামা রে বাস্টার দ্বারা রিলিজ হয়ে থাকে, আর ওটা
মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু এহমান দ্বারা ডিটেক্ট করা এই সিগন্যালটি এমন ছিল না। এই সিগন্যালটি ততক্ষণ পর্যন্ত রেকর্ড হতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই সিগন্যাল টেলিস্কোপের রেঞ্জে ছিল। কিন্তু যখনই টেলিস্কোপের টার্গেট পয়েন্ট চেঞ্জ হয়ে যায় তখন এই সিগন্যালও রেকর্ড হওয়া বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি পৃথিবীর রোটেশনের কারণে প্রতি 72 সেকেন্ডে টেলিস্কোপের অবজারভেশন পয়েন্ট চেঞ্জ হতে থাকে। এটাই কারণ বিজ্ঞানীরা ওই সিগন্যালকে শেষ পর্যন্ত রেকর্ড করতে পারেনি। যখন ওই বিজ্ঞানী এই মিস্টিরিয়াস রেডিও সিগন্যালটির কম্পিউটার প্রিন্টকে বের করে তখন সে সাইডে ওয়াও শব্দটিকে লিখে। তিনি এই সিগন্যালের স্ট্রেংথকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন, আর তিনি এটা বুঝতে পারছিলেন না যে এই সিগন্যাল কোন অবজেক্ট দ্বারা রিলিজ করা হলো। আর এই কারণেই তিনি ওয়াও শব্দটিকে ইউজ করেন, আর যেটা আগে গিয়ে এই সিগন্যালটির অফিসিয়াল নাম হয়ে যায়। এই মিস্টিরিয়াস সিগন্যালটিকে দেখার পর সব বিজ্ঞানীর হোশ উড়ে গিয়েছিল, আর তারা তখন চাচ্ছিল যে দ্বিতীয়বার তারা যেন এই সিগন্যালটিকে আবার ডিটেক্ট করতে পারে। কিন্তু যখন বিজ্ঞানীরা রেডিও টেলিস্কোপের সাহায্যে মহাশূন্যের ওই অংশকে দ্বিতীয়বার স্ক্যান করে তখন তারা ওইখানে স্পেশাল কোনো কিছুই আর খুঁজে পায়নি। ওয়াও সিগন্যাল সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছিল, আর তার কোনো অবশেষ পাওয়া যাচ্ছিল না। কিন্তু বিজ্ঞানীরা ওখানেই থেমে থাকেননি। বিজ্ঞানীরা ওয়াও সিগন্যালকে আলাদা আলাদাভাবে স্টাডি করতে শুরু করে যেন তারা কোনো পারফেক্ট একটি সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারে। সিগন্যালকে ভালোভাবে ডিকোড করার পর তারা জানতে পারে এটা হাইড্রোজেন লাইন ফ্রিকোয়েন্সিতে ছিল। মানে এটা একটি এমন ফ্রিকোয়েন্সি যেটার সাহায্যে ইন্টারস্টেলার কমিউনিকেশন খুব সহজেই করা যেতে পারে। এইখানে ইন্টারেস্টিং বিষয় তো এটাই, ওয়াও সিগন্যাল কোনো প্রকার ন্যাচারাল অথবা হিউম্যান মেড সোর্স দ্বারা ক্রিয়েট করা সিগন্যালের সাথে ম্যাচ করছিল না। এর সরাসরি মানে এটাই দাঁড়াচ্ছে এটাকে হয় কোনো এলিয়েন সিভিলাইজেশন দ্বারা মহাশূন্যে রিলিজ করা হয়েছিল, অথবা এটা কোনো এমন সোর্স দ্বারা ক্রিয়েট হয়েছে যেটার সম্পর্কে আমরা এখনো কোনো কিছুই জানি না। ওয়াও সিগন্যালটির যখন খোঁজ করা হয় তখন প্রথম দিকে এটার একমাত্র উৎস শুধুমাত্র এলিয়েনই মনে হচ্ছিল। বিজ্ঞানীদের মোতাবেক এই ধরনের সিগন্যাল কোনো এলিয়েন দ্বারাই ক্রিয়েট করা সম্ভব। বিজ্ঞানীদের মোতাবেক এতটা স্পেসিফিক সিগন্যালের ন্যাচারালি ক্রিয়েট হওয়া ভীষণই অধিক কঠিন, আর এর সরাসরি মানে এটাই দাঁড়াচ্ছে এটা কোনো এলিয়েন সিভিলাইজেশন দ্বারা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। ওই সময়কার লোকজন অধিক বিজ্ঞানকে নিয়ে এতটা ঘাটাঘাটি করতো না, আর এই কারণেই তখন এলিয়েন সম্পর্কিত যে সমস্ত নিউজ আছে সেগুলো ভীষণই দ্রুত ভাইরাল হয়ে যেত। আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই এই নিউজটিও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং সায়েন্টিফিক কমিউনিটির কাছে এটা একটি রহস্যজনক সিগন্যাল হিসেবে পরিচিতি পায়, যেখানে মানুষের মধ্যে এলিয়েনের খবর পপুলারিটি পাচ্ছিল। অপরদিকে বিজ্ঞানীরা তাদের কাজ ভীষণই দ্রুত গতিতে করছিল। ওয়াও সিগন্যালকে বিভিন্নভাবে অধ্যয়ন করা হচ্ছিল যেন এর দ্বিতীয় কোনো পসিবল কারণ থাকলে সেটা সম্পর্কেও যেন আমরা জানতে পারি। 1980-র দশকে এমনটা মনে করা হচ্ছিল এই সিগন্যালের সোর্স কোনো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট অথবা কোনো ঘটনাও হতে পারে। বিজ্ঞানীদের অনুসারে পালসার্স, কুইজার্স আর হাইড্রোজেন ক্লাউডসের মতো কোনো জিনিস এই ধরনের রেডিও ওয়েভকে রিলিজ করতে পারে যেটা ওয়াও সিগন্যালের সাথে ম্যাচ খেতে পারে। বিজ্ঞানীরা এটা মনে করতেন যদি কোনো এলিয়েন সভ্যতা আমাদের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করত তাহলে তারা এই ওয়াও সিগন্যালকে দ্বিতীয়বার অবশ্যই আমাদের সেন্ড করত। কিন্তু বেশ কয়েকবার মহাশূন্যে স্ক্যান করার পরেও বিজ্ঞানীরা দ্বিতীয় কোনো রিপিটিং সিগন্যালকে পায়নি। এটা একটি পরিষ্কার ধারণা ছিল যে এই ওয়াও সিগন্যাল কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টের থেকেও তৈরি হতে পারে, যেটা বারবার নয় শুধু একবারই হয়। এরপর 1990 আসতে আসতে বিজ্ঞানীরা এই সিগন্যালকে নিয়ে আরও একটি বিষয়কে ভাবতে থাকে। এই সময় পর্যন্ত রেডিও এবং স্যাটেলাইট টেকনোলজি অনেকটাই অ্যাডভান্স হয়ে গিয়েছিল, আর যার কারণে এই সময় কিন্তু রেডিও সিগন্যালের মধ্যে ইন্টারফিয়ারেন্স সিগন্যাল অধিক দেখা যেতে থাকে। এই ইন্টারফিয়ারেন্স অ্যাক্সিডেন্ট কি হয়ে থাকে আসল এটাকে বুঝি। যখন দুটি সিগন্যাল একে অপরের সাথে সংঘর্ষ করে তো কখনো এই সময় হাই ইন্টেন্সিটির সিগন্যাল তৈরি হয়, যেটাকে ইন্টারফিয়ারেন্স সিগন্যাল বলা হয়ে থাকে। কিছু বিজ্ঞানীরা এমনটাই মনে করতেন যে এই ওয়াও সিগন্যাল এমনই কোনো ইন্টারফিয়ারেন্স সিগন্যালও হতে পারে যেটা হয়তো দুটো রেডিও সিগন্যাল একে অপরের সাথে মিলে তৈরি করেছিল। এই তিনটি পসিবিলিটিকে ডিসকভার করার পরও বিজ্ঞানীদের খোঁজ থেমে থাকেনি। 2012-তে বিজ্ঞানীরা এমনটা ডিসকভার করে ক্রিস্টিয়ানসন এবং গিবস নামের কমেটস এই ওয়াও সিগন্যালের পেছনে দায়ী হতে পারে। বিজ্ঞানের রিসার্চ থেকে এমনটাই জানতে পেরেছে এই কমেটস হাইড্রোজেনকে ঠিক ওই ফ্রিকোয়েন্সিতেই রিলিজ করে যে ফ্রিকোয়েন্সিকে ওয়াও সিগন্যালের মধ্যে দেখা গিয়েছিল, এর মানে 1420 মেগাহার্টজ। এখন এই ডিসকভারি কিন্তু খুবই সুন্দর ছিল,
কিন্তু 2017-তে বিজ্ঞানীরা এমনটা জানতে পারে যে এই কমেটস দ্বারা রিলিজ করা সিগন্যালের ইন্টেন্সিটি ওয়াও সিগন্যালের তুলনায় অনেক কম ছিল। এটা কোনোভাবেই ওয়াও সিগন্যালের উৎস হিসেবে মানাই যাচ্ছিল না। এর 5 বছর পর 2022-এ বিজ্ঞানীর ফের একবার ওই স্থানে চলে আসে যেখান থেকে তারা শুরু করেছিল। অ্যালবার্টো ক্যাভালেরো নামের এক অ্যাস্ট্রোনমার ওয়াও সিগন্যালের ডাইরেকশনের মধ্যে একটি অসাধারণ তারার খোঁজ করেছে। এই তারাটি বিশেষ এই কারণে ছিল কারণ এই তারাটির সাথে আমাদের সূর্যের অনেকটাই মিল ছিল। অ্যালবার্টোর অনুসারে এই তারার আশেপাশে এমন প্ল্যানেট হতে পারে যেখানে এলিয়েন হতে পারে, আর এমনটা হতে পারে ওই এলিয়েনরাই ওয়াও সিগন্যালকে সেন্ড করেছে। এই আইডিয়া শুনতে অনেকটা পেঁচানো মনে হলেও এলিয়েনদের হওয়া কিন্তু আমাদের এই ইউনিভার্সে অসম্ভব কিছু নয়। এমনটা ভাবা যে এই সম্পূর্ণ ইউনিভার্সে একমাত্র আমরাই বুদ্ধিমান প্রাণী, এটা অনেকটাই বোকার মতো কথা হবে। এনরিকো ফার্মি নামের একজন মহান বিজ্ঞানী এমনটাই বলেছিলেন যে আমাদের এই মহাবিশ্বে কোথাও এলিয়েন নেই। এর মানে হচ্ছে এই যে আমরা সমুদ্র থেকে 1 চামচ জল নিলাম আর বলে দিলাম যে সমুদ্রের মধ্যে একটিও মাছ নেই, কারণ যেহেতু আমার চামচের মধ্যে একটি মাছও আসেনি। এই বিজ্ঞানী এমনটাই বলতে চাইছিল যে আমরা শুধুমাত্র এখন আমাদের এই মহাশূন্যকে এক্সপ্লোর করতে শুরু করেছি, আর এই কারণেই এখনো পর্যন্ত আমরা কোনো এলিয়েনের খোঁজ পাইনি। যাই হোক, এরপর 2024-এ বিজ্ঞানের একটি নতুন হাইপোথিসিস পাবলিশ করেছে। একটি রিসার্চ পেপারের অনুসারে ওয়াও সিগন্যালের সোর্স একটি ম্যাগনেটর ফ্লেয়ার্স হতে পারে। ম্যাগনেটর্স নিউটন স্টারের একটি টাইপ হয়ে থাকে, আর এর ম্যাগনেটিক ফিল্ড ভীষণই স্ট্রং হয়ে থাকে। অনেক সময় এই সমস্ত তারার মধ্যে হওয়া ডিস্টারবেন্সের কারণে ফ্লেয়ার্স ক্রিয়েট হয়ে থাকে, যেখানে অনেকটা কম সময়ের মধ্যে অনেকটাই অধিক এনার্জি রিলিজ হয়। বিজ্ঞানীদের মোতাবেক এই ধরনের কোনো ম্যাগনেটর ফ্লেয়ারের কারণে ওয়াও সিগন্যাল ক্রিয়েট হতে পারে। যদি এমনটা সত্যি হয়ে থাকে তাহলে এটা প্রথম এমন কোনো কেস হবে যেখানে আমরা কোনো ম্যাগনেটর ফ্লেয়ারকে এতটা ক্লিয়ারভাবে রেকর্ড করতে পেরেছি। বর্তমানে এই হাইপোথিসিসকে প্রুফ করার জন্য রিসার্চ চলছে, আর বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ওয়াও সিগন্যালের অরিজিনাল সোর্সের সম্পর্কে কিছুই জানে না। এখন আপনাদের কি মনে হয় যে এই সিগন্যালের পেছনে কি হতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, সেগুলো আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।